হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা যে টেক্সটটা স্টার্ট করব এই চ্যানেলে সেটা হচ্ছে অ্যান এসে অন ক্রিটিসিজম। অলরেডি থাম্বনেলে নিশ্চয়ই সবাই দেখেই ফেলেছো বা ফেলেছেন। যদিও নামটা রয়েছে অ্যান এসে অন ক্রিটিসিজম, কিন্তু স্টার্ট থেকেই মানে একদম শুরু থেকেই আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু কোনো এসে আমরা যাকে বুঝি ঠিক সেভাবে লেখা নয়। অর্থাৎ এখানে ছন্দের আকারে লেখা এবং ঠিক এসে যে অর্থে আমরা যেটাকে বুঝি যে লেখা থাকবে এবং প্রোজ স্টাইল যেখানে ফলো করা হবে, এটা কিন্তু একটা পোয়েট্রি। এটা অনেক মানে ভীষণ লম্বা একটা পোয়েট্রি, প্রায় 744 লাইনের একটা কবিতা, এবং তার নাম হচ্ছে এসে অন ক্রিটিসিজম। তাহলে প্রথমে আমাদেরকে যে শব্দটাকে বুঝতে হবে সেটা হচ্ছে এসে। এসে শব্দটার উৎপত্তি কি কোথা থেকে, মানে এসে শব্দটার কি অন্য কোনো মিনিং এই টেক্সটার ক্ষেত্রে সেটা কি হতে পারে? তাহলে সেটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে এসে শব্দটার উৎপত্তি কিন্তু ল্যাটিন শব্দ অ্যাসেইল, ASSAIL, অ্যাসেইল, এই শব্দটি থেকে। সো অ্যাসেইল তার অর্থ হচ্ছে অ্যাটেম্পট, অর্থাৎ প্রচেষ্টা। সো এই অ্যাসেইল শব্দ থেকেই কিন্তু পরবর্তীকালে এসে এসেছে। যাই হোক, এখানে তিনি ক্রিটিসিজম নিয়ে একটা বিস্তারিত আলোচনা করতে চাইছেন, এবং রাইটারের নাম তো আমরা দেখতেই পাচ্ছি, আলেকজান্ডার পোপ, one of the most important writers of the first half of 18th century. ভীষণ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বা রাইটার, লেখক বলা যায়। এবং তিনি তার কবিতায় আমরা অলরেডি, যেহেতু আমরা এটা 6th সেমিস্টারের সিলেবাস থেকে পড়ছি, তো আমরা অলরেডি এর আগে অন্য টেক্সটে তার দেখে ফেলেছি, তার তার সম্পর্কে বা তার রিলেটেড আলোচনা সেখানে আমরা পড়ে ফেলেছি। দ্য রেপ অফ দ্য লক তো নিশ্চয়ই আমাদের পড়া প্রত্যেকের। তো এই টেক্সটটা এখান থেকে শুরু করা যাক, দেখা যাক আমরা কীভাবে এগোতে পারি কতটা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে টেক্সটটা পাবলিশ হয়েছিল অ্যারাউন্ড 1711 সাল নাগাদ, এবং তখন আলেকজান্ডার পোপের বয়স মাত্র 22, হি ওয়াজ অনলি 22 ইয়ার্স অফ ওল্ড। ওকে, সো দেখা যাক তিনি এই কবিতার মধ্যে দিয়ে তিনি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি। এবং আমরা পার্ট 1 হিসেবে দেখছি, যদিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকমভাবে হয়তো ভাগ করে দেওয়া হয়েছে কিছু সুবিধার জন্য। সেটা আমরা যত দূর এগোবো, যেমন আমরা প্রথম পার্ট দেখবো অ্যারাউন্ড 170 এই লাইন পর্যন্ত, কারণ সেখানে তিনি কিছু এমন কিছু আলোচনা করছেন, কিছু ডিসপোজিশনের কথা আলোচনা করছেন, যেগুলো আবার তিনি পার্ট 2-তে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সেই টপিকটা আবার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে বিষয়টা। সেই জন্য এই পার্টের ডিভিশন। ওকে, স্টার্ট করা যাক। টিজ শুরুতেই একটা অ্যাপোস্ট্রফি দিয়ে স্টার্ট। এটা অ্যাপোস্ট্রফি ঠিক নয়, এটা হচ্ছে ইট ইজ, ছন্দ মেলানোর জন্য তিনি এভাবে লিখেছেন। ইট ইজ হার্ড টু সে ইফ গ্রেটার ওয়ান্ট অফ স্কিল অ্যাপিয়ার ইন রাইটিং অর ইন জাজিং ইল। এটা বলা খুব কঠিন যে কোন কাজটায় বিশেষ স্কিল লাগে। ইফ গ্রেটার ওয়ান্ট, ওয়ান্ট শব্দটার মিনিং এখানে হচ্ছে নিড। ইফ গ্রেটার নিড অফ স্কিল অ্যাপিয়ার ইন রাইটিং অর ইন জাজিং ইল, কোন কাজটায় স্কিল বেশি লাগে, দক্ষতা বেশি লাগে, কিছু লিখতে নাকি কোনো কিছুর জাজ করতে, কোনো কিছুর বিচার করতে, কোনটায় গুরুত্ব বেশি লাগে, এটা এটা বলাটা খুব কঠিন। ইট ইজ হার্ড টু সে, বাট অফ দ্য টু লেস ডেঞ্জারাস ইজ দ্য অফেন্স টু টায়ার আওয়ার পেশেন্স দেন মিসলিড আওয়ার সেন্স। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা, দুটো বলতে এই যে একটা হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে জাজিং, এই দুটোর মধ্যে লেস ডেঞ্জারাস ইজ দ্য অফেন্স, সেই ভুল কাজটা হচ্ছে কম ডেঞ্জারাস, কম ক্ষতিকারক। কোনটা? টু টায়ার আওয়ার পেশেন্স, আমাদের ধৈর্যচ্যুতি ঘটানো, সেটা হচ্ছে, সেটা মেনে নেওয়া যায়। কোথায় আমাদের ধৈর্যচ্যুতি ঘটে? যখন আমরা একটা লম্বা লেখা পড়তে থাকি অথবা একটা বোরিং লেখা পড়তে থাকি, তখন আমাদের ধৈর্যচ্যুতি ঘটে। তাহলে সেটাই বলছি যে টু টায়ার আওয়ার পেশেন্স, সেটা হচ্ছে লেস ডেঞ্জারাস একটা অফেন্স দেন মিসলিড আওয়ার সেন্স। আমাদের সেন্সটাকে মিসলিড করার থেকে আমাদের পেশেন্সকে টায়ার করে দেওয়া বা তাকে ক্লান্ত করে দেওয়া, আমাদের ধৈর্য শেষ করে দেওয়া, এটা অনেক বেশি মেনে নেওয়া যায় আমাদের ইন্দ্রিয়গুলোকে ভুল পথে পরিচালিত করার বদলে। এখন ইন্দ্রিয়গুলো ভুল পথে কীভাবে পরিচালিত হয়?
এই যে জাজিং ইল, মানে কারোর সম্পর্কে যদি আমরা খারাপ মন্তব্য ক্রমাগত শুনতে থাকি, তাহলে আমাদের ইন্দ্রিয় বা আমরা মন থেকে সেই লেখাটা বা সেই মানুষটার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করি। ঠিক যেমন এখনকার দিনে আমরা এটাকে খুব ভালো বুঝতে পারি যে আমাদের বিভিন্ন রকম ইউটিউব ব্লগের মাধ্যমে আহ, অনেক ফিল্ম বা অনেক ফিল্ম স্টাররা তারা নিজেদেরকে মানে তাদের প্রোগ্রাম বা তাদের সিনেমা ইত্যাদি রিলিজ করার চেষ্টা করেন। এখন একজন ইউটিউব ভ্লগার তিনি যদি ভুল মন্তব্য করেন কোনো মুভি সম্পর্কে, তার যে মতামতটা যদি তিনি ভুলভাল দেন, তাহলে আমরা যারা সেই মতামতটা শুনে আমরা দেখতে যাচ্ছি সেই ফিল্মটা, তো আমরা কিন্তু ভুল পথে পরিচালিত হই, আমাদের সেন্সটাকে মিসলিড করা হয় এই রকম মানুষগুলোর দ্বারা। যাই হোক, সাম ফিউ ইন দ্যাট বাট নাম্বারস এর ইন দিস। সাম ফিউ ইন দ্যাট, ওইটা বলতে রাইটিং। কেউ কেউ ভুল করে রাইটিংয়ে, বাট নাম্বারস এর ইন দিস, কিন্তু অনেকেই ভুল করে প্রপার জাজিংয়ে। এর মিন্স এরার, এর থেকেই এরার শব্দ এসেছে। তাহলে মানে অনেক মানুষ ভুল করেন কিসে? জাজমেন্ট করার ক্ষেত্রে। 10 সেন্সিওর রং ফর ওয়ান হু রাইটস অ্যামিস। 10 সেন্সিওর রং, 10 শব্দটা একটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট নাম্বার বলার জন্য আমরা সেন্সিওর শব্দটাকে এইভাবে মানে তার মিনিং আমরা মানে সেন্সিওর শব্দটার যে মিনিং আমরা নর্মালি পাই সেটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ করা, কোনো কিছুকে অ্যাপ্রুভাল না দেওয়া, এরকম। তাহলে 10 সেন্সিওর রং, তার মানে 10 গুণ কম অ্যাপ্রুভ পাওয়া যায় বা অ্যাপ্রুভাল দেওয়া যায় ফর ওয়ান হু রাইটস অ্যামিস, একজন যিনি ভুলভাল লেখেন। যাই হোক, a fool might once himself alone expose, now one in verse makes many more in prose. A fool might once himself alone expose, একজন যে বোকা মানুষ, একজন বোকা ব্যক্তি, তিনি নিজেকে এক্সপোজ করেন, মানে সেটা একজন হয় ভার্সে, ভার্স অর্থাৎ পোয়েট্রিতে। কবিতা লেখার ক্ষেত্রে এক আধজন ভুল করতে পারে, তাদের তাদের চেহারা বা তাদের সম্পর্কে আমরা জানতে পারি, বাট মেক্স মেনি মোর ইন প্রোজ। কিন্তু এই যে যারা ফুল তারা অনেক বেশি প্রোজে ধরা দেন, অর্থাৎ যারা জাজমেন্ট লেখেন কোনো কবিতা বা কিছু সম্পর্কে, তাদের সেই লেখার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই ভুল ভাবনাটা বা ভুল ধারণাটার মধ্যে গিয়ে পৌঁছই। ওকে, এবং তিনিও যে ফুল সেটা তিনি তার প্রোজ রাইটিংসের মধ্যে দিয়ে তিনি প্রুভ করে দেন। ইট ইজ উইথ আওয়ার জাজমেন্টস অ্যাজ আওয়ার ওয়াচেস, none none go just alike, yet each believes he is one. It is with our judgments as our watches. আমাদের জাজমেন্ট হচ্ছে আমাদের দৃষ্টির মতো, দৃষ্টি মানে দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে। নান গো জাস্ট অ্যালাইক, হ্যাঁ, মানে আমি যেরকম দেখছি অন্য আর একজন যেরকম দেখবেন, আমাদের দুজনকার দেখার পদ্ধতি বা দেখার ভঙ্গি এক নয়। ইয়েট ইচ বিলিভস ইজ ওয়ান, কিন্তু আমরা প্রত্যেকেই মনে করি যে আমরা যেটা দেখছি সেটা সঠিক। ইন পোয়েটস, as true genius is but rare, true taste as seldom is the critic's share. পোয়েটদের মধ্যে ট্রু জিনিয়াস হচ্ছে রেয়ার, সেটা মানে সবাই খুব ভালো যে বিখ্যাত পোয়েট হতে পারেন এরকম নয়। ট্রু টেস্ট অ্যাজ সেলডম ইজ দ্য ক্রিটিক্স শেয়ার। তাহলে সেলডম, তাহলে ট্রু টেস্ট, সেলডম মানে কখনো কখনো যেটা হয় আর কি, তাহলে ট্রু টেস্ট অ্যাজ সেলডম ইজ দ্য ক্রিটিক্স শেয়ার। ঠিক যেরকম পোয়েটরা মানে উইথ ট্রু জিনিয়াস, সেরকম পোয়েট সংখ্যায় খুব কম হন, তারা রেয়ার হন প্রায় বলা যায়। ঠিক একইভাবে ক্রিটিক যাদের প্রপার টেস্ট আছে, তো সেরকম ক্রিটিকের সংখ্যাও কিন্তু খুব কম। এখানে লাইনটার মানে লিটারাল মিনিং করলে একটু অন্যরকম দাঁড়াবে, যে ট্রু টেস্ট অ্যাজ সেলডম ইজ দ্য ক্রিটিক্স শেয়ার, মানে ক্রিটিক যিনি হয়েছেন সেরকম মানুষ কিন্তু যে একেবারে ট্রু টেস্ট, সঠিক স্বাদ তিনি বুঝবেন একটা কবিতার বা কোনো একটা লেখার, সেই ক্ষমতা বা সেই দক্ষতা তার কাছে সম্পূর্ণরূপে আসে না। বোথ মাস্ট অ্যালাইক ফ্রম হেভেন ডিরাইভ দেয়ার লাইট। বোথ বলতে কাদের বোঝানো হচ্ছে? পোয়েট এবং ক্রিটিক, এরা দুজনাই বা দুপক্ষই তারা হেভেন থেকে তাদের লাইটকে পান। লাইট বলতে তাদের এই যে ক্রিয়েটিভিটি, যিনি পোয়েট তিনিও ক্রিয়েটিভিটি
মধ্যে দিয়ে যান, আর যিনি ক্রিটিক তাঁরও তো ক্রিয়েটিভিটি প্রয়োজন সেটা সম্পর্কে জাজমেন্ট করার জন্য। দিজ বর্ন টু জাজ অ্যাজ ওয়েল অ্যাজ দোজ টু রাইট। তাহলে এরা হেভেন থেকেই লাইট পান, কারা? দিজ বর্ন টু জাজ, যারা জন্মান জাজমেন্ট করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ দোজ টু রাইট, যারা জন্মান লেখার জন্য, তারা উভয়ই হেভেন থেকে তাদের লাইটকে পান। লেট সাচ টিচ আদার্স হু দেমসেলভস এক্সেল। এরকম মানুষ একে অন্যকে শেখাক, মানে লেট সাচ টিচ আদার্স হু দেমসেলভস এক্সেল, যারা অন্যকে শেখাতে যাচ্ছে তারা কিন্তু নিজেদেরকেই আগে এক্সেল করতে পারত। অ্যান্ড সেন্সিওর ফ্রিলি হু হ্যাভ রিটেন ওয়েল। আর তারা কি করে ফেলেছে ভুল করে, যে তারা সেন্সিওর করে ফেলেছে ফ্রিলি, তারা ডিসঅ্যাপ্রুভ করে ফেলেছে নিজেদের ইচ্ছা মতো তাদেরকে যারা সঠিক জিনিস লিখেছিল বা ভালো কিছু লিখেছিল। Authors are partial to their wit, it is true, but are not the critics to their judgment too? অথররা কখনো কখনো পার্শিয়াল হয়ে পড়েন তাদের তাদের বিচার, তাদের বুদ্ধি ইত্যাদির মধ্যে, কিন্তু সেই একই কথা কি জাজমেন্ট যারা করেন সেই ক্রিটিকদের উপরে প্রযোজ্য নয়? তারাও কি মাঝে মধ্যে মানে অর্ধ জ্ঞানে ক্রিটিসিজম করতে বসেছেন বা জাজমেন্ট করতে বসেছেন? এরকমটা হয় না? Yet, if we look more closely, we shall find most have the seeds of judgment in their mind. তবে এটা মানতে হবে বা এটা বলতে হবে যে আমরা যদি দেখতে বসি আমরা দেখব বেশিরভাগ লোকই কিন্তু তার মনের মধ্যে একটা জাজমেন্টের স্কিল যেন সবাইকার মনের মধ্যে রয়েছে, সবাই যেন একটা জাজমেন্ট করতে পারি এরকম ফিলিংস রাখেন মনে। নেচার অ্যাফোর্ডস at least a glimmering light. The lines, though touched but faintly, are drawn right. নেচার অ্যাফোর্ডস অ্যাটলিস্ট আ গ্লিমারিং লাইট। তারপর নেচার মানে যিনি, এটা পোয়েটের সম্পর্কে বলা হচ্ছে যে একজন পোয়েট তিনি তার নেচারে মানে তার তার যে ক্ষমতা, তার যে এবিলিটি, তার যে ভাবনা, সেটা তাকে একটা লাইট দেয়, একটা গ্লিমারিং লাইট, একটা উজ্জ্বল আলো দেয় তাকে। দ্য লাইন্স দো টাচড বাট ফেইন্টলি, যে লাইনগুলোকে টাচ করা হয়েছে, মানে যিনি পোয়েট লিখছেন তিনি যে খুব অসাধারণ লিখেছেন এরম নয়, কিন্তু তিনি যে লাইনটাকে টাচ করেছেন সেটা মোটামুটি ওই নেচার তাকে যা শিখিয়েছে এইসব করে টোরে মোটামুটি সেই লাইনটা একটা রাইট লাইন হয়েছে, মানে একটা সোজা যেন একটা লাইন তিনি লিখতে পেরেছেন। এখানে সোজা লাইন মানে মানে সরল রৈখিক হিসাবে বলা হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি একটা ঠিকঠাক কিছু একটা লাইন লিখেছেন। বাট অ্যাজ দ্য স্লাইটেস্ট স্কেচ ইফ জাস্টলি ট্রেসড ইজ বাই ইল কালারিং বাট দ্য মোর ডিসগ্রেসড। এখানটা ছবি আঁকার সাথে তুলনা করা হচ্ছে অ্যাকচুয়ালি পোয়েট্রি এবং ক্রিটিসিজমকে। পোয়েট্রি হচ্ছে একটা সাদা পাতার ওপর দাগ কাটার মতো, সরল রেখার একটা দাগ কাটার মতো, যেটা যারা ওই পোয়েটরা তারা যতখানি ফেন্টলি, যতটাই অস্পষ্টভাবে বা আবছাভাবে করেন একটা দাগ তারা টানেন। কিন্তু প্রবলেমটা হয় ইজ বাই ইল কালারিং বাট মোর বাট অ্যাজ দ্য স্লাইটেস্ট স্কেচ ইফ জাস্টলি ট্রেসড, যদি তার মধ্যে মানে কেউ নিজের কিছু প্ল্যান বা নিজের কিছু আরও এক্সট্রা ক্যালিবার তার মধ্যে অ্যাড করার চেষ্টা করে, কি হয়? ইজ বাই ইল কালারিং বাট দ্য মোর ডিসগ্রেসড। সেটা রং ভরতে গিয়ে ভুল রং যিনি ভরে দেন তিনি এই জিনিসটাকেই পুরো শেষ করে দেন, নষ্ট করে দেন। সো বাই ফলস লার্নিং ইজ গুড সেন্স ডিফেসড। হ্যাঁ, মানে ঠিক একইভাবে বাই ফলস লার্নিং, ভুল ইনফরমেশন বা ভুল তথ্য কি করে? গুড সেন্সকে ডিফেস করে দেয়, আমাদের যে প্রপার সেন্স সেটাকে নষ্ট করে দেয়। সাম আর bewildered in the maze of schools and some made coxcombs, nature meant but fools. তাহলে প্রথমে কি, সাম আর bewildered in the maze of schools, এই যে ক্রিটিকরা তারা কি করেন, তারা একে মানে এতজন যারা রয়েছেন তারা বিভিন্ন স্কুল, মানে এই যে স্কুল অফ ক্রিটিসিজম, মানে এরকম বিভিন্ন যে স্কুল অফ ক্রিটিসিজম ছিল তারা যেন ঘুরে ঘুরে বেড়ান এই কোন স্কুল অফ ক্রিটিসিজমের মধ্যে আমি নিজের নামটাকে আমি অ্যাড করতে পারবো সেটার পেছনে কেউ কেউ দৌড়ে বেড়ান। অ্যান্ড সাম মেড কক্সকোমস, আর কেউ কেউ কি হয়ে ওঠেন? কক্সকোমস। কক্সকোমস মিনস হচ্ছে যারা একটু ভান করেন বা বনিতা করেন এরকম। সাম মেড কক্সকোমস নেচার মেন্ট বাট ফুলস, যাদের প্রকৃত অর্থে ফুল হওয়া উচিত ছিল, মানে বোকা হওয়া উচিত ছিল, তারা এমন ভান করেন
যে তারা যেন অনেক কিছু জানেন, এরকম একটা হয়ে ওঠেন কিছু। ইন সার্চ অফ উইট দিজ লুজ দেয়ার কমন সেন্স। ইন সার্চ অফ উইট, উইট মানে আমরা উইট মানে বলতে পারি বুদ্ধি বা জ্ঞান, যাই হোক না কেন। দিজ লুজ দেয়ার কমন সেন্স, তারা তাদের কমন সেন্সকে হারিয়ে ফেলেন বুদ্ধির পেছনে দৌড়তে গিয়ে। অ্যান্ড দেন টার্ন ক্রিটিক্স ইন দেয়ার ওন ডিফেন্স, এবং তারপরে তারা ক্রিটিক হয়ে ওঠেন তাদের নিজেদের ডিফেন্সে, অর্থাৎ তারা ভুল জ্ঞানের পেছনে ছুটে বেড়ান। হ্যাঁ, তাদের কমন সেন্স তাদের ভেতর থেকে চলে যায় এবং তারা আলটিমেটলি কী হন, তারা ক্রিটিক হয়ে ওঠেন। তারা বলেন যে আমি মানে তারা যেন নিজেদের ডিফেন্সে কিছু কথা বলতেই হবে তাদেরকে, এরকম তাদের প্রবৃত্তি হয়ে দাঁড়ায়। ইচ বার্নস অ্যালাইক হু ক্যান অর ক্যান নট রাইট, এটা দুজনাই কিন্তু জ্বলা পোড়া হয় দুজনকার শরীরেই, যে লিখতে পারে অথবা যে লিখতে পারে না। অর উইথ এ রাইভালস অর অ্যান ইউনাক্স স্পাইট, তো সে যে লিখতে পারে বা যে লিখতে পারে না তাদের দুজনাই জ্বলে। অর উইথ এ রাইভালস অর অ্যান ইউনাক্স স্পাইট, অর্থাৎ তারা কখনো নিজেদের রাইভালদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে, অথবা কখনো ইউনাক। ইউনাক শব্দটার অর্থ হচ্ছে যে আমরা বাংলায় একটা শব্দ বলি খোঁজা, সো সেরকম ধরনের। তো সেই রকম খোঁজা ব্যক্তিদের তারা হচ্ছে আক্রোশের বা তাদেরকে অফেন্ড করে তোলে তারা, এইরকম ব্যক্তিরা বা এইরকম যারা ক্রিটিক তাদের কথা বলা হচ্ছে। অল ফুলস হ্যাভ স্টিল অ্যান্ড ইচিং টু ডিরাইড, হ্যাঁ, সমস্ত ফুল সমস্ত বোকাদের কি করতে হয়, অ্যান্ড ইচিং টু ডিরাইড, তাদেরকে একটা ইচিং, ইচিং শব্দটার মানে আমরা জানি যে এক প্রকার অস্বস্তিকর পরিস্থিতি, সেখান থেকে তাদের কি করতে হয়, তাদেরকে ডিরাইড করতে হয়, মানে এমন কিছু কমেন্ট করা অন্যের এগেনস্টে যেটা তাদেরকে ইনসাল্ট করবে বা রিডিকিউল করবে, এরকমটা করা। তো বেশিরভাগ ফুলরাই এটা করেন, যে তাদের যেন ইচিং মিন্স বাংলাতে তার তর্জমা করলে দাঁড়ায় যে চুলকানি ধরনের। সো এখানে এরকমই তিনি বলতে চাইছেন যে তাদের যেন এরকম একটা চেষ্টা সবসময় থাকে যে অন্যকে কিভাবে আমরা ইনসাল্ট করবো বা রিডিকিউল করবো, হাস্যস্কর জায়গায় নিয়ে যাব। অ্যান্ড ফেইন উড বি আপন দ্য লাফিং সাইড, আর ফেইন মানে একটা বৃথা চেষ্টা হবে তাদের ওই হাসির জায়গাতে সেই জিনিসটাকে নিয়ে যাওয়ার। ইফ মেভিয়াস স্ক্রিবল ইন অ্যাপেলোজ স্পাইট, দেয়ার আর হু জাজ স্টিল ওয়ার্স দেন হি ক্যান রাইট। যদি মেভিয়াস, মেভিয়াস আসলে একজন মানে মেভিয়াসের সম্পর্কে একটুখানি আমাদের জেনে রাখতে হবে। বেভিয়াস এবং মেভিয়াস এই দুজন ছিলেন আমাদের অগাস্টাইন এজ অ্যাকচুয়ালি যিনি মানে অগাস্টাস সিজার যে সময়কার, সেই সময়কার তারা দুজন রাইটার, এবং তারা মানে ব্যাড পোয়েট্রি বা ব্যাড ভার্সের সাথেই তাদের নাম জড়িত। মানে মনে করা হয় বেভিয়াস এবং মেভিয়াসের মতো খারাপ লেখা আর কেউ লেখেননি। তো আলেকজান্ডার পোপ এখানে তাদের মধ্যে একজনকে টেনে আনছেন, মেভিয়াসকে। কি বলছেন, ইফ মেভিয়াস স্ক্রিবল, স্ক্রিবল মানে খোদাই করা, ইন অ্যাপেলোজ স্পাইট, মানে অ্যাপেলোর এগেনস্টে যদি সে খোদাই করতে যায়, সেই রকম হয়ে গেছে এই ক্রিটিকরা। দেয়ার আর হু জাজ স্টিল ওয়ার্স দেন হি ক্যান রাইট, তো আমাদের এখানে এখনও এমন অনেক লোক আছে যারা জাজমেন্ট করে আরও খারাপ। যতটা তারা ভালো লিখতে পারতো, মানে যতটা তারা লিখতে পারে তার থেকে খারাপ তাদের জাজমেন্ট, এটা একটা মিনিং হতে পারে। আর একটা মিনিং হতে পারে যে হু জাজ স্টিল ওয়ার্স দেন হি ক্যান রাইট, এই হি হয়তো মেভিয়াস, মানে মেভিয়াস যত খারাপ লিখতো তার থেকেও খারাপ জাজমেন্ট করে আমাদের এখানে থাকা কিছু ক্রিটিকরা আছে। Some have at first for wits, then poets past, turned critics next and proved plain fools at last. কেউ কেউ মানে কি হয়েছে, সাম হ্যাভ অ্যাট ফার্স্ট ফর উইটস, প্রথমে মানে মানে শুরু থেকে এইরকমভাবে এগিয়েছে তাদের প্রগ্রেসটা। প্রথমে তাদের মনে হয়েছে যে আমার কাছে কিছু জ্ঞান বা বুদ্ধি রয়েছে, আমি বা আমার কাছে কিছু নেই, আমি শেখার চেষ্টা করছি। দেন পোয়েটস পাস্ট, তো তারপরে তারা কি হলো যে পোয়েটরা তারপরে এলেন, মানে এদের পর এটা দুটো মিনিং হতে পারে। এক হচ্ছে মানে পরপর ধাপগুলো, প্রথম হচ্ছে আমরা উইটের পেছনে দৌড়চ্ছি, তারপরে মনে হচ্ছে যে আমি হয়তো একটা পোয়েট্রি লিখতে পারি, আমি পোয়েট হয়ে গেছি, এবং তারপরে হচ্ছে যে আমি ক্রিটিক হয়ে যাচ্ছি আস্তে আস্তে, এবং লাস্টে আমরা বুঝতে পারছি যে আমরা কিছুই শিখিনি, আমরা ফুলস হয়ে আসছি।
এটা একটা ধাপ হিসাবে বোঝানো যেতে পারে, অথবা বোঝানো যেতে পারে যে কিছু মানুষজন যারা প্রথম দিকে যারা এসেছিলেন তারা ছিলেন উইটস, তারা উইটফুল, তাদের মধ্যে জ্ঞান রয়েছে, বোধ রয়েছে। তারপরে কিছু পোয়েট এলেন, হ্যাঁ, তাদের পরে, এবং তারপরে এলো যে এবং দে টার্ন ক্রিটিক্স নেক্সট, এবং তারা তারপরে কী হলো, ক্রিটিকে পরিণত হলেন। সো আমি আগে যে প্রসঙ্গটা বলছিলাম সেটাই অ্যাকচুয়াল। পরপর মানুষের জীবনের কিছু ধাপ, কিছু মানুষের জীবনের স্টেজগুলোকে তিনি এভাবে বলছেন। সাম নাইদার ক্যান ফর উইটস নট ক্রিটিক্স পাস। কেউ কেউ আছেন যারা না তো উইট তাদের কাছে আছে, না তারা ক্রিটিক, এই কোনোটাই তাদের মধ্যে দিয়ে যায় না, বা কোনোটাই তিনি হতে পারেননি। অ্যাজ হেভি মিউলস আর নাইদার হর্স নর অ্যাস। তো মিউল হচ্ছে একটা ক্রস ব্রিড। এই হর্স এবং অ্যাস মানে যাদেরকে আমরা ডাঙ্কি বলি, গাধা, এরকম তাদের এদের মিলিয়ে। তো এর ঠিক হেভি মিউল, মিউল যারা হয় তাদের না তো হর্স হয়, না তারা গাধা হয়, তো ক্রস ব্রিডস। তো এটা তিনি ভীষণ একটা ইয়ে করে বলছেন আর কি, উইথ কন্টেম্পলেট, মানে বা উইথ কন্টেম্প্ট রাদার, মানে তার প্রবল রাগ করে তিনি বলছেন যে কিছু কিছু আছে মিউল, সেগুলো না তো ঘোড়া না গাধা, কোনোটার মধ্যেই তাদেরকে ফেলা যায় না। দোজ হাফ লার্নেড উইটলিংস নিউমেরাস ইন আওয়ার আইল। সেই হাফ লার্নড উইটলিংস, উইটলিংস মানে উইট কথার মানে আমরা জানি বুদ্ধি বা বোধ, উইটলিংস মানে সেই বুদ্ধি বা বোধের ছোট ছোট বাচ্চা বা ছোট ছানা। তাহলে হাফ লার্নেড উইটলিংস, এরকম অর্ধেক জ্ঞানী বা অর্ধেক জানা কিছু উইটলিংস আছে, নিউমেরাস ইন আওয়ার আইল, তারা মানে অসংখ্য আমাদের এই আইল, আইল মানে আইল্যান্ড, আইল শব্দ থেকে আইল্যান্ড এসছে। এখন আমরা যদি একটু খেয়াল রাখি যে ইংল্যান্ড হচ্ছে একটা কিন্তু আইল্যান্ড, তাহলে তিনি ইংল্যান্ডে থেকে এই কথাই বলছেন যে এরকম অনেক লোক আমাদের এই আইলে ভর্তি, অর্থাৎ আমাদের এই ইংল্যান্ডে অথবা লন্ডনে ভর্তি। অ্যাজ হাফ ফর্মড ইনসেক্টস অন দ্য ব্যাঙ্কস অফ নাইল। ঠিক যেরকম হাফ ফর্মড ইনসেক্টস তারা ঘোরে কোথায়, অন দ্য ব্যাঙ্কস অফ নাইল, অর্থাৎ নীল নদীর তীরে। আমরা জানি যে ওখান থেকে অনেক ওই দুটো রেফারেন্স অ্যাকচুয়ালি টানা যায়। একটা হচ্ছে প্রপার মাইথোলজিক্যাল রেফারেন্স, যে কিছু ওই ডেমি গডস ছিলেন যারা ওইখান থেকে উঠেছিলেন, মানে ইজিপশিয়ান কালচার থেকে, তো তাদেরকে হয়তো রেফার করা হচ্ছে। অথবা অ্যাকচুয়ালি আমরা যেগুলোকে লোকাস্ট বলি, অর্থাৎ পঙ্গপাল, তো সেরকম কোনো মানে ইনসেক্ট, পতঙ্গকে তিনি হয়তো বলছেন যে ঠিক এরা হচ্ছে ওই হাফ ফর্মড ইনসেক্টের মতো, যেটা একজন যেদিকে যাচ্ছে সবাই সেদিকেই দৌড়চ্ছে, এরকম। আনফিনিশড থিংস ওয়ান নোজ নট হোয়াট টু কল, দেয়ার জেনারেশনস সো ইকুইভোকাল। হ্যাঁ, সো এরা হচ্ছে আনফিনিশড, এরা প্রপারলি কোনো কিছু শেখেনি, কিছু ভালো করে জানে না কি বলতে হয়, কি করতে হয়। ওয়ান নোজ নট হোয়াট টু কল মানে জানি না এদেরকে কি নামে ডাকে। দেয়ার জেনারেশনস সো ইকুইভোকাল, এদের জেনারেশনটা মানে এত অদ্ভুত, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে। ইকুইভোকাল মানে যেটা আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যা নয় আর কি, এরকম আমাদের বোঝার বাইরে। টু টেল দেম উড এ 100 টাংস রিকোয়ার। এখানে এই টেল শব্দটার দুটো মিনিং হতে পারে। এক হচ্ছে যে তাদের বোঝানো বা তাদেরকে গিয়ে জানানো, তো সেটা করতে গেলে মানে 100 জিভ লাগবে, মানে 100 মুখ লাগবে তাদের ইয়ে বলতে, তাদেরকে বোঝাতে। অথবা এটা একটা জিনিস হতে পারে, এই টেল শব্দটার মানে তখনকার সময় অনুযায়ী কাউন্ট করা। সো টু কাউন্ট দেম উড এ 100 টাংস রিকোয়ার, মানে তারা এত অসংখ্য সংখ্যায় ছড়িয়ে গেছেন চারিদিকে, যারা এই হাফ ফর্মড ক্রিটিক্স বা আনফিনিশড নলেজ থাকা যে সমস্ত ক্রিটিক, তাদের সংখ্যাটা গুনতে গেলে 100 টাংস লাগবে, অর্থাৎ 100 জন লোককে বসে গুনতে হবে, এরকম। or one vain wits that might a 100 tire, or one vain wits, অথবা একজন মানে একটি ভেন উইটস। ভেন মানে আমরা জানি যে যেটা মানে অপ্রয়োজনীয় এরকম ধরনের, ভেন মানে বৃথা, বৃথা উইটে কী হবে, দ্যাট মাইট এ 100 টায়ার, যেটা 100 লোককে হাঁপিয়ে দেবে বা তাদেরকে ক্লান্ত করে দেবে। একজন যদি বা একটা যদি বুদ্ধিহীন মানুষ থাকে বা বৃথা বুদ্ধির কিছু থাকে, সেটা 100 লোককে ক্লান্ত করে তুলতে পারে। বাট ইউ হু সিক টু গিভ অ্যান্ড মেরিট ফেম
অ্যান্ড জাস্টলি বিয়ার আ ক্রিটিক্স নোবেল নেম। কিন্তু তুমি যে চেষ্টা করছো, মানে এটা একজন ক্রিটিককে তিনি যেন উদ্দেশ্য করে বলছেন, কে আমরা জানি না, বাট ইউ হু সিক টু গিভ অ্যান্ড মেরিট ফেম, তুমি যে চেষ্টা করছো যে তোমার মেরিটকে তুমি তুমি ফেমাস বানাবে বা সেটা বানানোর প্রয়াস তুমি করছো, অ্যান্ড জাস্টলি বিয়ার আ ক্রিটিক্স নোবেল নেম, এবং তুমি যাকে সত্যিকারের ক্রিটিক বলা যায়, বি শিওর ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ওন রিচ টু নো। প্লিজ এটা খুব ভালো করে বোঝো যে তুমি আগে নিজেকে চেনো এবং তোমার ক্ষমতা কতদূর সেটা আগে বোঝো। হাউ ফার ইয়োর জিনিয়াস টেস্ট অ্যান্ড লার্নিং গো। তোমার বুদ্ধি, তোমার টেস্ট, তোমার যে আন্ডারস্ট্যান্ডিং, তোমার যে মানে যেটা চয়েস, টেস্ট মানে অ্যাকচুয়ালি চয়েস, এখানে তোমার যে চয়েস অ্যান্ড লার্নিং, তোমার শিক্ষা কত দূর গেছে সেটাকে আগে তুমি বোঝার চেষ্টা করো। ওকে, launch not beyond your depth, but be discreet and mark that point where sense and dullness meet. ওকে, সো তোমার ডেপথ, তোমার নলেজের বাইরে তুমি বেরোনোর বা সেটা বাইরে গিয়ে কিছু বিশেষ কিছু বলার চেষ্টা করো না, বাট বি ডিসক্রিট। ডিসক্রিট মিনস মানে তোমার জন্য একটা প্রপার জাজমেন্ট থাকে যে আমি যেটা নিয়ে কথা বলছি বা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা সঠিক, এই ধারণাটা বা এই বোধটা যেন তোমার থাকে। অ্যান্ড মার্ক দ্যাট পয়েন্ট হোয়ার সেন্স অ্যান্ড ডালনেস মিট, এবং সেই বোধটা যেন তোমার অবশ্যই থাকে যে কোথায় আমাকে থামতে হবে, কোথায় সেন্স আর ডালনেস এই দুটোর পয়েন্টটা কোথায়, মানে এই দুটো কোথায় মেশে, তাহলে আমি যতখানি সেন্সিবল কথা বলার সেখানে বলে আমি থেমে যাব, তার বিয়ন্ড কিছু বলতে যাওয়া মানেই সেটা ডাল কিছু একটা জিনিস হয়ে দাঁড়াবে। কাজে আগে আমাকে বুঝতে হবে যে আমার কতটুকু সেন্সে কাজ করছে, কতটুকু সেন্সিবল কথা আমি বলছি, সেই অনুযায়ী আমাকে এগোতে হবে। Nature to all things fixed the limits fit, and wisely carved proud man's pretending wit. নেচার কি করেছে, টু অল থিংস ফিক্সড দ্য লিমিটস ফিট, প্রত্যেকটা জিনিসের মধ্যে তার যে লিমিট, লিমিটেশন, সেটা নেচার প্রপারলি সেট করে দিয়েছে। অ্যান্ড ওয়াইজলি কার্ভড প্রাউড ম্যানস প্রিটেন্ডিং উইট, এবং খুব মানে বুদ্ধির সাথে সে কেটে দিয়েছে কি, প্রাউড ম্যান, একজন যিনি খুব গর্বিত এরকম মানুষের প্রিটেন্ডিং উইট, তার যে ভান করা সেটাকে নেচার সরিয়ে দিয়েছে তার ওপর থেকে। অ্যাজ অন দ্য ল্যান্ড হোয়াইল হেয়ার দি ওশান গেইনস, তো ঠিক যেরকম ল্যান্ডে ঠিক একইভাবে ওশান সেখানে মানে সেইটার ওপরে দখল নিয়ে নেয় বা নিয়ে নেওয়া যায়। ইন আদার পার্টস ইট লিভস ওয়াইড স্যান্ডি প্লেন্স, অর্থাৎ একদিকে কি হয় যে অ্যাজ অন দ্য ল্যান্ড হোয়াইল হেয়ার দ্য ওশান গেন্স, একদিকে যেমন জমির ওপরে ওশান এসে দখল করে নেয়, ঠিক একইভাবে ইন আদার পার্টস ইট লিভস ওয়াইড স্যান্ডি প্লেন্স, ঠিক অন্যদিকে কিন্তু তার চড়া পড়ে। অর্থাৎ আমরা এটা গঙ্গার ক্ষেত্রেও ভেবে দেখতে পারি যে একদিকে তার পাড় ভেঙে দেয়, ঠিক একইভাবে তার অন্যদিকে কিন্তু পাড় গড়ে ওঠে। সো এটাও ন্যাচারাল একটা অ্যাক্টিভিটি। দাস ইন দ্য সোল while memory prevails, the solid power of understanding fails. তাহলে ঠিক একই রকম জিনিস হয় কি আমাদের সোলের ক্ষেত্রে, আত্মার ক্ষেত্রে, যেখানে যখন মেমোরি দখল বেশি নেয়, অর্থাৎ আমাদের স্মৃতি যখন দখল বেশি নেয়, দ্য সলিড পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং ফেলস, প্রপার নলেজ, প্রপার আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু হয় না। Where beams of warm imagination play, the memory's soft figures melt away. তো যেখানে বিমস অফ ওয়ার্ম ইমাজিনেশন প্লে, যেখানে ইমাজিনেশন আসে, বিমস বিমস মানে ওই ওই রেজ, তাহলে ওয়ার্ম ইমাজিনেশন যেন সানলাইটের মতো, সূর্যের আলোর মতো, সেটা যখন এসে আমাদের মনের মধ্যে পড়ে কি হয়, দ্য মেমোরিজ সফট ফিগার্স মেল্ট অ্যাওয়ে, তো স্মৃতির সফট ফিগার মানে তার যে চেহারা সেটা উবে যায়। ওয়ান সায়েন্স অনলি উইল ওয়ান জিনিয়াস ফিট, একটা জ্ঞান, একটা বোধ, একটা ভাবনা একটা জিনিয়াস লোকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, মানে একজন মানুষ এক রকমের বোধ বা ভাবনা নিয়ে ভাবতে পারে। সো ভাস্ট ইজ আর্ট, সো ন্যারো হিউম্যান উইট, কারণ আমাদের আর্ট হচ্ছে বিশাল বড় জায়গা এবং আমাদের হিউম্যান মানে মানুষের যে বোধ বুদ্ধি তা কিন্তু খুব সীমিত,
ফলত একজন মানুষের পক্ষে একটা বিশেষ ভাবনা থেকে বাইরে বেরিয়ে গিয়ে আরও অনেক কিছু ভাবা সেটা সবসময় সম্ভব হয় না। Not only bounded to peculiar arts, but oft in those confined to single parts. তো শুধুমাত্র পিকিউলিয়ার আর্টসে এটা আটকে নেই, হ্যাঁ, বাট অফট ইন দোজ, কিন্তু অফেন মানে প্রায় সেইগুলোর মধ্যে কনফাইন টু সিঙ্গল পার্টস, তার মধ্যেও যেটা খুব একদম সিঙ্গল, একদম একাকী কিছু রয়েছে, একটা এলিমেন্ট তার মধ্যে আমরা মানে তার মধ্যে আমাদের জ্ঞান আছে, আমরা তার বাইরে বিশেষ করে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারি এরকমটা নয়। কোনো একটা বিশেষ ধরো মানে ধরে নেওয়া যাক যে আমরা একটা কবিতা পড়ছি, হয়তো কবিতাটার মানে এই ধরনের কবিতা সম্পর্কে হয়তো আমি জানি খুব ভালো, আমি কবিতা সম্পর্কেও অগাধ জ্ঞানী, আমি প্রোজ সম্পর্কেও অগাধ জ্ঞানী, এরকমটা হয় না। লাইক কিংস উই লুজ দ্য কনকোয়েস্টস গেইন বিফোর। ঠিক রাজারা তারা কি হয়, তারা আগে যে কনকোয়েস্ট করেছেন, আগে যে জায়গা দখল করেছেন সেটা ধীরে ধীরে হারিয়ে ফেলেন, হ্যাঁ, নতুন আবার জয় হয়, আগের জিনিস সেগুলো চলে যায় সেরকম। তো আমরাও সেরকম, আমাদেরও কিন্তু যেটা হয় যে আমরা আগে যেগুলো শিখেছি সেগুলো ভুলে যাই, পরে নতুন কিছু শিখি, বাই ভেইন অ্যাম্বিশন স্টিল টু মেক দেম মোর। আমরা যেটা চেষ্টা করি ওই রাজাদের মতোই, যে আমরা ভেইন অ্যাম্বিশন, আমাদের একটা বৃথা উচ্চাকাঙ্ক্ষা দেখাই যে আমরা ওইগুলোও দখলে আছে, আমাদের নতুন জিনিসও দখল করছি, আমরা সব শিখে ফেলেছি বা সব জানি, এরকমটা হয় না। ইচ মাইট হিজ সেভারাল প্রভিন্স ওয়েল কম্যান্ড। হ্যাঁ, তো একজন কিং তার নিজের যে সেভারাল প্রভিন্স রয়েছে তার উপর খুব ভালো তিনি দখল রাখতে পারেন। উড অল বাট স্টুপ টু হোয়াট দে আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তো তারা যেটা বোঝেন বা যেটুকু বোঝেন সেটুকুর জন্য, মানে তারা যেটুকু বোঝেন বা বুঝতে চান তার বাইরে অন্য সব কিছুর জন্য তারা মাথা নিচু করে দেন। দে অল স্টুপ টু হোয়াট দে আন্ডারস্ট্যান্ড। একটু চেঞ্জ করছি আমি আগের কথাটা, যে যা তারা বুঝতে পারেন, যা তারা বোঝেন, যা তারা শিখতে পারেন তার সামনে তারা মাথা নুইয়ে দেন। আচ্ছা, এখানে আরেকটা মিনিংও হতে পারে যে অল বাট স্টুপ, মানে এভরি ওয়ান স্টুপ এক্সেপ্ট দেম, মানে হোয়াট দে আন্ডারস্ট্যান্ড, মানে যা তারা বোঝেন তার সামনে হয়তো মাথা নোয়ান না, এটাও হতে পারে। কিন্তু এখানে আমাদের কাছে ধারণাটা খুব স্পষ্ট থাকবে না, কারণ এই বাট শব্দটাকে আলেকজান্ডার পোপ কী অর্থে ইউজ করেছেন তার উপর নির্ভর করে এই লাইনটার মিনিংটা চেঞ্জ হবে। ওকে, সো সেই ট্রু ক্রিটিককে তিনি আরও নির্দেশ দিচ্ছেন কি, ফার্স্ট ফলো নেচার অ্যান্ড ইউর জাজমেন্ট ফ্রেম বাই হার জাস্ট স্ট্যান্ডার্ড হুইচ ইজ স্টিল দ্য সেম। প্রথমে তুমি নেচারকে ফলো করো, নেচার মানে প্রকৃতি, এটা ঠিক ওই বাইরের বাহ্যিক প্রকৃতি নয়, আগে নিজে কি বোঝো সেটাকে আগে দেখো। অ্যান্ড ইউর জাজমেন্ট ফ্রেম বাই হার জাস্ট স্ট্যান্ডার্ড, তোমার জাজমেন্ট নিজেই তৈরি হোক, হ্যাঁ, তার যা যোগ্যতা অনুযায়ী তোমার জাজমেন্ট নিজে তৈরি হোক, হুইচ ইজ স্টিল দ্য সেম, যেটা এখনও মানে নিজের মধ্যেই তার সেই ক্ষমতাটা রয়েছে। Unerring nature still divinely bright, one clear, unchanged and universal light. আনএরিং নেচার, নেচারে কোনো ভুল হয় না, কখনো কোনো ভুল নেই, কোনো 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 কিছুতেই কোনো মানে ভুলের কোনো জায়গা নেই। স্টিল ডিভাইনলি ব্রাইট, সো নেচার যে কখনো ভুল করে না, সে কিন্তু এখনও উজ্জ্বল। ওয়ান ক্লিয়ার, আনচেঞ্জড অ্যান্ড ইউনিভার্সাল লাইট, স্পষ্ট, স্বচ্ছ, অপরিবর্তিত, ইউনিভার্সাল, মহাজাগতিক আলো নিয়ে সেই নেচার যেন ওয়েট করে আছে আমাদের মধ্যে, ক্রিয়েটিভিটি সেটাকে ইনস্টিল করবে বলে, মানে আমাদের মধ্যে ক্রিয়েটিভিটিকে ঢুকিয়ে দেবে বলে। লাইফ, ফোর্স অ্যান্ড বিউটি মাস্ট টু অল ইম্পার্ট at once the source and end and taste of art. Okay, so life, force and beauty must to all impart. নেচার কি করে, লাইফ, ফোর্স এবং বিউটি সবার মধ্যে সমান পরিমাণে সে দিয়ে দেয়। অ্যাট ওয়ান্স দ্য সোর্স অ্যান্ড এন্ড দ্য টেস্ট অফ আর্ট, তাহলে একদম সৃষ্টির শুরুতে দেয় এবং শেষে দ্য টেস্ট অফ আর্ট, তার ক্রিয়েটিভিটির যেন বা তার সৃজনশীলতার সে যেন পরীক্ষা নেয়। অ্যান্ড টেস্ট অফ আর্ট, art from that fund each just supply provides, works without show and without pomp presides. So art from that fund each just supply provides. So এই যে লাইফ, ফোর্স, ভাইটালিটি,
যা কিছু নেচার দিয়েছে তার মধ্যে থেকে আর্ট বেরিয়ে আসে, আর্ট ফ্রম দ্যাট ফান্ড, সেই ফান্ড থেকে আর্ট বেরিয়ে আসে। সো ওয়ার্কস উইদাউট শো, তো সেই ওয়ার্কগুলোই বিখ্যাত হয়ে ওঠে, ওয়ার্কস যেগুলোর মধ্যে কোনো শো থাকে না, মানে বাহ্যিক কিছু দেখাচ্ছি লোককে সেরকমটা থাকে না যার মধ্যে সেই ওয়ার্কগুলো, এবং যার মধ্যে অ্যান্ড উইদাউট পম্প, যার মধ্যে বিশাল কিছু দেখানোর মতো নেই, সেগুলো প্রিসাইড করে, সেগুলো সবার আগে এগিয়ে থাকে, যেগুলোর মধ্যে কোনো ভান বা ভনিতা নেই, বা যেগুলোর মধ্যে বিশাল কোনো বাহ্যিক আড়ম্বর নেই, সেই কাজগুলো সবার আগে এগিয়ে থাকে। In some fair body, thus the informing soul with spirits feeds, with vigor fills the whole. Okay, so in some fair body, thus the informing soul. So in nature থেকে যেন সৃষ্টি হয় একটা ইনফর্মিং সোল, যে সোল ইনফরমেশন দিয়ে দেয় সব, মানে প্রত্যেকটা প্রাণের মধ্যে ইনফরমেশন যেন সে প্রোভাইড করে। তাহলে এরকম একটা ফেয়ার বডি, এরকম একটা ফেয়ার নেচার থেকে আসে একটা ইনফর্মিং সোল, উইথ স্পিরিটস ফিডস, উইথ ভিগার ফিলস দ্য হোল। সো যার মধ্যে কি হয়, স্পিরিট তাকে তাকে মানে ফিড করা, মানে কাউকে খাওয়ানো এরকম, তাহলে স্পিরিট এটাকে ফিড করে, এই ইনফর্মিং সোলকে তার স্পিরিট যেন ক্রমাগত বড় করে তোলে, মানে তাকে যা রসদ সেগুলো জোগাড় করে বা যেগুলো যোগান দিয়ে তাকে মানে সঠিক জায়গায় নিয়ে যায়, সঠিক লক্ষ্যে নিয়ে যায়। উইথ ভিগার ফিলস দ্য হোল, ভিগার মানে ভাইটালিটি, মানে প্রাণ শক্তিতে তাকে পূর্ণ করে তোলে। ইচ মোশন গাইডস অ্যান্ড এভরি নার্ভ সাস্টেন্স, প্রত্যেকটা মোশন, প্রত্যেকটা মুভমেন্ট তখন তার গাইডেড হয়ে যায়, মানে যে মানুষের মধ্যে বোধ, বুদ্ধি, বিচার শক্তি ইত্যাদি জাগ্রত হয়ে যায় সঠিকভাবে, তখন তার প্রত্যেকটা মুভমেন্ট সেটা যেন গাইডেড হয়, নেচার হোক অথবা এই যে ইনফর্মিং সোল, সে তাকে গাইড করে। অ্যান্ড এভরি নার্ভ সাস্টেন্স, সো নার্ভ সেটা যেন ওই ওই স্থির থাকে একই জায়গায়, সেটাকে কন্ট্রোল করা যায়। ইটসেলফ আনসিন বাট ইন দি এফেক্টস রিমেইনস। সো এভরি নার্ভ সাস্টেন্স, আমাদের নার্ভগুলো ঠিক একই জায়গায় থেকে যায়, ইটসেলফ আনসিন, হয়তো তাকে চোখের সামনে দৃশ্যমান হয় না, বাট ইন দ্য এফেক্টস রিমেইনস, কিন্তু তার ফলাফলে সে থেকে যায়। ওকে, সো আমাদের মানে যাদের এই যে নার্ভ এর ওপরে একটা কন্ট্রোল এসে যায়, সেটা সামনে থেকে হয়তো দেখা যায় না, কিন্তু তাদের চেষ্টায় বা তাদের প্রচেষ্টার মধ্যে সেটা ফুটে ওঠে। Some to whom heaven in wit has been profuse want as much more to turn it to its use. কেউ কেউ যাদেরকে হেভেন সম্পূর্ণ ঢেলে দিয়েছেন সব কিছু, তাদের মধ্যে উইট মানে প্রফিউজ উইট দিয়েছেন, তাদের মধ্যে প্রচুর মানে উইট নেচার ঢেলে দিয়েছে, তারা কি করেন, ওয়ান্ট অ্যাজ মাচ মোর টু টার্ন ইট টু ইটস ইউজ, তারা চেষ্টা করেন এটাকে সঠিক কাজে লাগানোর। ফর উইট অ্যান্ড জাজমেন্ট অফেন আর এট স্ট্রাইফ, কারণ উইট এবং জাজমেন্ট অর্থাৎ বোধ এবং হচ্ছে বিচার, এই দুই কিন্তু অ্যাট স্ট্রাইফ, তারা প্রায়ই নিজেদের মধ্যে, স্ট্রাইফ কথার মানে হচ্ছে তারা ঝামেলা করে, মানে দ্বন্দ্বের মধ্যে থাকে। দো মেন্ট ইচ আদার্স এইড লাইক ম্যান অ্যান্ড ওয়াইফ, কিন্তু এই উইট আর জাজমেন্ট কিন্তু একে অন্যকে সাহায্য করার কথা, ঠিক যেরকম একজন ম্যান এবং তার ওয়াইফ তারা একে অন্যকে সাহায্য করেন একটা পরিবার বা একটা সংসার গড়ে তুলতে, তেমনি উইট এবং জাজমেন্টের একে অন্যকে সাহায্য করার কথা, কিন্তু তারা কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্বে বেশি লিপ্ত থাকে। টিজ মোর টু গাইড দেন স্পার দ্য মিউসেস স্টিড, তাহলে মিউজ আমাদেরকে আমাদের যে ঘোড়া দিয়েছেন, যে সৃষ্টির যে ঘোড়া, অর্থাৎ আমরা জানি এটা ওই যে পেগাসাস যে ঘোড়া, তার রেফারেন্স টানা হচ্ছে এখানে, আমরা অলরেডি ওড টু নাইটিঙ্গেলে সেটা পড়ে ফেলেছি। এনিওয়ে, সো সেই ঘোড়াকে আমরা আঘাত না করে তাকে গাইড করি বেশি, স্পার মানে ওই তাকে আঘাত করা আর কি, যে চলো আরও দ্রুত বেগে ছুটে চলো, সেটা না করে তাকে প্রপার সঠিক পথে পরিচালিত করা দরকার। সো রিস্ট্রেন হিজ ফিউরি অ্যান্ড প্রভোক হিজ স্পিড, তার তার ফিউরি, সো ঘোড়া এমনিতে ভীষণ ফিউরিয়াস একটা অ্যানিমেল, অর্থাৎ যখন বন্য ঘোড়া থাকে তখন মানে তাকে কন্ট্রোলে আনা, তাকে বাগের মধ্যে আনা, সেটা একেবারে অসম্ভব একটা বা অসাধ্য কাজ হয়ে দাঁড়ায়। তাই সেটা বলছে যে রিস্ট্রেন হিজ ফিউরি, তার ক্ষোভ, তার ক্রোধ, সেটাকে কন্ট্রোলে আনতে হবে, দেন প্রভোক হিজ স্পিড,
তার স্পিড বাড়িয়ে দিতে দেব সেরকমটা না করে তাকে কন্ট্রোলের মধ্যে আনাটা হচ্ছে আমাদের প্রধান বা প্রথম কর্তব্যের মধ্যে পড়ে। দ্য উইংড কোর্সার লাইক এ জেনারাস হর্স শোজ মোস্ট ট্রু মেটাল হোয়েন ইউ চেক ইটস কোর্স। তাহলে সে উইঙ্গেড কোর্সার মানে এই যে পেগাসাস যে ঘোড়ার কথা আমরা এর আগে বা একটু আগে বললাম, তো সেটা হচ্ছে কি লাইক এ জেনারাস হর্স, সেটা আপনার নর্মাল যে কোনো হর্সের মতো, কিন্তু অন্য সমস্ত হর্সের মতোই একেও একটা বিশেষভাবে এর সব থেকে বেশি এফেক্টিভ বানিয়ে তোলা যায় কিভাবে? শোজ মোস্ট ট্রু মেটাল হোয়েন ইউ চেক হিজ কোর্স। যখন তার কোর্সটা, তার গতিপথটাকে আমরা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করি, চেক করি মানে এখানে কন্ট্রোল করা, যখন আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি তখন সে সব থেকে বেশি এফেক্টিভ বা সব থেকে বেশি ইউজফুল হয়ে ওঠে। Those rules of old discovered, not devised, are nature still, but nature methodized. তাহলে রুলস অফ ওল্ড ডিসকভার্ড এইখানে আমাদের আর একটা জিনিসকে একটু বুঝতে হবে যে আলেকজান্ডার পোপ যে সময় এই লেখা লিখছেন তার কিছু আগেই একটা বিশেষ আলোচনা নিয়ে গোটা ইউরোপ তোলপাড় হচ্ছে, এনশিয়েন্ট ভার্সেস মডার্ন। এনশিয়েন্ট হচ্ছেন যারা ওল্ড, যে সমস্ত রাইটাররা, হোমার বা আরও যারা রয়েছেন তারা, আর মডার্ন হচ্ছে যারা হচ্ছে একদম সেই সময় যারা লিখছেন সেরকম মানুষজন। তো এইটা নিয়ে ইউরোপিয়ান ক্রিটিকরা, মানে ইউরোপিয়ান রাইটাররা, রাদার আমরা রাইটারদের কথাই বলি আগে, যে তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছিলেন। মানে কেউ সাপোর্ট করছিলেন এনশিয়েন্টদের, কেউ সাপোর্ট করছিলেন মডার্নদের। এনশিয়েন্ট যারা ফলো করছেন, মানে কেউ না কেউ তো এনশিয়েন্টদেরকে সাপোর্ট করছেন, তারা বলছেন যে আমরা আসলে সেই এনশিয়েন্টরা হচ্ছেন জায়ান্টদের মতো, মানে বড় বড় দৈত্যাকার তারা, মানে তাদের যে সৃষ্টি সেগুলো কখনো মানে এদিক থেকে ওদিক করা যায় না, এবং আমরা তাদের কাঁধেই বসে রয়েছি, আমরা সৃষ্টি করছি তাদের দয়াতে, তারা আমাদের কিছু শিখিয়ে দিয়ে গেছেন, তাই আমরা আজকে কিছু করছি। আর একদল মনে করছেন যে না, এটা ঠিক কথা নয়, বরং আমরা মডার্নিস্ট যারা মডার্ন, তারা এখন আমরা যে ধরনের নতুন সৃষ্টি করছি এগুলোই আসল, এগুলোই নতুন ক্রিয়েটিভিটি, এরকম ধরনের একটা ডিবেট সেই সময় খুব উঠেছিল, প্রথমে ফ্রান্স থেকে, তারপরে ইংল্যান্ডেও চলে আসে সেই ডিবেট। তো এইখানে সেই দিকটাকেই যেন আলেকজান্ডার পোপ আলোচনা করতে চাইছেন। কি বলছেন? দোজ রুলস অফ ওল্ড ডিসকভার্ড, নট ডিভাইসড, আর নেচার স্টিল, বাট নেচার মেথোডাইজড। তাহলে রুলস অফ ওল্ড, ওই এনশিয়েন্টদের যে রুলস, তাদের যে নিয়ম সেগুলো ডিসকভার হয়, এবং সেগুলো নট ডিভাইসড, সেগুলো কিন্তু আর ফেলে দেওয়া যায় না, সেগুলো তার মতোই থেকে যায়, তাদের গুরুত্ব নিয়ে সেগুলো থেকে যায়। আর নেচার স্টিল, এবং সেই যে লেখা বা সেই ধরনের আলোচনা যেগুলো তারা করে গেছেন সেগুলো হচ্ছে নেচার স্টিল, বাট নেচার মেথোডাইজ। তারা সত্যিকারের প্রকৃত অর্থে যেন নেচার বা ন্যাচারালি যেটা তাদের কাছে এসেছে সেটাকে তারা মেথোডাইজ করেছেন, সেটাকে তারা একটু নিজেদের মতো করে সৃজনশীল বানিয়ে তোলার চেষ্টা করেছেন। নেচার লাইক লিবার্টি ইজ বাট রিস্ট্রেন্ড। সো নেচার, আমাদের সৃষ্টি বা সৃজনী ক্ষমতা, সেটা স্বাধীনতার মতোই ইজ বাট রিস্ট্রেন্ড, তাকে কন্ট্রোল করা উচিত। আমাদের যে প্রকৃতি, আমাদের যে প্রত্যেকের এক এক রকমের অ্যাটিটিউড, সেটাকে আমাদের স্বাধীনতার মতো কন্ট্রোল করা উচিত, বাই দ্য সেম লজ উইচ ফার্স্ট হারসেলফ অর্ডেন্ড। তো যেভাবে নেচার প্রথমে আমাদেরকে শিখিয়েছিল যে আমাদেরকে নিজেদের কন্ট্রোলে নিজেদের হাত পা বা নিজেদের ভাবনা বা মানসিকতাকে রাখতে হবে, মানে নেচার আমাদেরকে হাত পা বা এগুলোকে কন্ট্রোলে রাখতে শিখিয়েছিল, সেগুলোর প্রপার ব্যবহার শিখিয়েছিল, তেমনি আমাদের ভাবনা বা আমাদের চিন্তাগুলোকেও আমাদেরকে সেরকমভাবে সংযত করে রাখতে হবে। হিয়ার হাউ লার্নেড গ্রিস আর ইউজফুল রুলস ইনডাইটস। সো আমরা প্রথমে আগে বোঝার চেষ্টা করি যে লার্নেড গ্রিসকে তো মনে করা হয় যে প্রাচ্যের জ্ঞানের ভাণ্ডার আর কি এক সময়। তো গ্রিস থেকেই যা কিছু আসার এসেছে, আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স পেয়েছি, আরও বিখ্যাত বহু রকমের লেখা, এবং মাথায় রাখতে হবে যে প্রথম যে গ্রিক পার্সন যিনি প্রায় বিশ্বের বেশিরভাগ জায়গা দখল করে ফেলেছিলেন সেটা হচ্ছে দ্য গ্রেট আলেকজান্ডার বা আলেকজান্ডার দ্য গ্রেট।
তো সেই দিক থেকে আর কি এখানে বলছে যে হিয়ার হাউ লার্নেড গ্রিস হার ইউজফুল রুলস ইন ডাইটস। দেখো যে লার্নেড গ্রিস অর্থাৎ গ্রিসের এই যে সৃষ্টির যে দেবী অথবা তাদের যে সমস্ত রাইটাররা তারা কীভাবে কম্পোজ করছেন, তারা কি রুল ফলো করে তারা কম্পোজ করছেন। ইনডাইটস মানে কম্পোজ করা। হোয়েন টু রিপ্রেস অ্যান্ড হোয়েন ইন্ডালজ আওয়ার ফ্লাইটস, কোথায় নিজেকে একটু চেপে নিতে হবে, রিপ্রেস মানে চাপা দেওয়া, আটকে নিতে হবে, অ্যান্ড হোয়েন ইন্ডালজ আওয়ার ফ্লাইটস, কখন আমাদেরকে উঠতে হবে। তো এই জায়গাটায় তারা খুব দৃঢ়ভাবে কন্ট্রোল করেছেন। হাই অন পার্নাসাসেস টপ হার সানস শি শোড। সো এই গ্রিসের যে সমস্ত দেবদেবী তারা যে মাইথোলজিক্যাল পাহাড়ের ওপর থাকেন সেটার নাম হচ্ছে পার্নাসাস। তাহলে সেই পার্নাসাসের ওপরে হার সানস শি শোড। তো এই গ্রিস তার যে সমস্ত দেবদেবী যারা হচ্ছে তার টপ সানস তাদেরকে তিনি সেখানে রেখেছেন। অ্যান্ড পয়েন্টেড আউট দোজ আর্ডুয়াস পাথস দে ট্রড, এবং আমাদেরকে দেখিয়েছেন কি যে পথ ধরে তারা এগিয়ে গেছেন, যে পথ ধরে তারা বিখ্যাত হয়েছেন সেই রাস্তাটা। যে ট্রড মানে ওই পায়ে করে, আমরা বাংলায় যে কথাটা বলি পায়ে করে মারিয়ে চলে যাওয়া, সেরকম যে পথ দিয়ে মানুষ হেঁটে যায় সেটাকেই বলা হয় যে ট্রড বা ট্রডেন পাথ এরকম। Hailed from afar, aloft, the immortal prize, and urged the rest by equal steps to rise. So সেটাকে অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। Hailed from afar, aloft, the immortal prize, অনেক উপরে যেন আমাদের ধরাছোঁয়ার অনেক বাইরে বা উপরে, the immortal prize, সেই 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 জিনিস, সেই প্রাইজ যেটা ইমমর্টাল হয়ে রয়েছে। অ্যান্ড আর্জড দ্য রেস্ট বাই ইকুয়াল স্টেপস টু রাইজ, এবং সেটা আর্জ দ্য রেস্ট, এটা বাকিদেরকে কি করে, আর্জ করে, বাই ইকুয়াল স্টেপস টু রাইজ, তাদেরকেও উপরে ওঠার জন্য সেটা যেন একটা আর্জ করে। উপরে ওঠার মানে এই যে গ্রিক যে সমস্ত রাইটাররা তারা যে বিখ্যাত হয়েছেন, যে পথে তারা হয়েছেন, বাকিদেরকে যেন তারা ইন্সপায়ার করে সেই একই পথ ধরে এগোনোর জন্য। জাস্ট প্রিসেপ্টস দাস ফ্রম গ্রেট এক্সাম্পলস গিভেন। সো প্রিসেপ্টস মানে আমরা বলতে পারি এরকম যে এই জেনারেল কিছু রুল বলা যায়, হ্যাঁ। তো জাস্ট জেনারেল কিছু রুল, দাস ফ্রম গ্রেট এক্সাম্পলস গিভেন, তাহলে ওই রকম বড় বড় এক্সাম্পল থেকে অল্প কিছু রুলস আমরা, সাধারণ কিছু বেসিক কিছু জেনারেল রুলসকে আমরা ভেবে নিতে পারি, হ্যাঁ। এবং শি ড্রিউ ফ্রম দেম হোয়াট দে ডিরাইভড ফ্রম হেভেন। সো আমরা সেখান থেকে এই এই বড় বড় রুলস থেকে কিছু জিনিসকে পেয়েছি, এবং শি ড্রিউ ফ্রম দেম হোয়াট দে ডিরাইভ ফ্রম হেভেন। তো তিনি তার কাছ থেকে পেয়েছেন সেগুলো যেগুলো তারা হেভেন থেকে পেয়েছে। অর্থাৎ এই যে পোয়েটরা, বিখ্যাত যে সমস্ত গ্রিক পোয়েটরা, তারা হেভেন থেকে বা স্বর্গ থেকে বা অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছে, এই নেচার আবার সেটাকে তাদের কাছ থেকে নিয়ে বাকিদের মধ্যে আবার দিয়ে দিয়েছেন এরকম। দি জেনারেস ক্রিটিক ফ্যান্ড দ্য পোয়েটস ফায়ার। তো সেখান থেকে ওই যে পোয়েটরা যারা সৃষ্টি করতে পেরেছেন সেখান থেকে এই নেচার নিয়ে কিছু মানুষের মধ্যে দিয়েছেন। তারা কি হয়েছেন, দ্য জেনারাস ক্রিটিক ফ্যান্ড দ্য পোয়েটস ফায়ার। যারা খুব ভালো ক্রিটিক ছিলেন তারা কি করেছেন, তারা পোয়েটের যে আগুন সেটা চারিদিকে ছড়িয়ে দিয়েছেন তারা। অ্যান্ড টট দ্য ওয়ার্ল্ড উইথ রিজন টু অ্যাডমায়ার, এবং গোটা বিশ্বকে তারা শিখিয়েছেন যে কী জন্যে এই লেখাটি বা এই মানুষটিকে আমরা একদম মানে তাকে অ্যাডমায়ার করব, তাকে পছন্দ করব বা তাকে গুরুত্ব দেবো আর কি। এটা তাহলে এটা ক্রিটিকরা করেছেন, এই কাজটা একটা মানুষকে বিখ্যাত করে তোলা, এই কাজটা তারা করেছেন। Then criticism, the muses handmaid proved to dress her charms and make her more beloved. তাহলে তখন ক্রিটিসিজম কি হলো, যে মিউজেস হ্যান্ডমেড প্রুভড, অর্থাৎ মিউজের হাতে যেন গড়া, এটা প্রুভ হয়ে গেল সেই সময় যখন এই ক্রিটিসিজমগুলো পোয়েটদেরকে আরও বিখ্যাত করে তুলল। হ্যাঁ, এবং আরও কি হলো, টু ড্রেস হার চার্মস অ্যান্ড মেক হার মোর বিলাভড। তাহলে মিউজ যিনি সৃষ্টি করছেন তাকে আরও চার্মিং করে তুললো এই ক্রিটিসিজম, এবং কি হলো, অ্যান্ড মেক হার মোর বিলাভড, আরও যেন পছন্দের করে তুললো। অর্থাৎ এই সৃষ্টিটা, মিউজকে তো এখানে বলা হচ্ছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি পোয়েট্রিটা, এই পোয়েট্রিটাকে বিখ্যাত করে তুললো এবং সেটা আরও বেশি মানুষের কাছে সমাদর পেতে লাগলো, সেটার কথাই বলা হচ্ছে। But following wits from that intention strayed,
কিন্তু কি হলো যে মানুষ নিজের বোধকে কাজে লাগাতে গিয়ে সেই ইন্টেনশন থেকে তারা দূরে সরে গেল। দে স্ট্রেড। স্ট্রে মানে তারা ভুল পথে পরিচালিত হয়ে গেল। হু কুড নট উইন দ্য মিস্ট্রেস উড দ্য মেড। যারা মিস্ট্রেসকে জয় করতে পারলো না তারা তখন মেডকে নিয়ে পড়লো। হ্যাঁ, মানে যারা মিস্ট্রেস, অর্থাৎ মিস্ট্রেস মানে আমরা বুঝতে পারছি যে একজন লেডি উইথ মানে যার সম্মান রয়েছে এরকম একজন লেডি, তাকে মিস্ট্রেস বলা হচ্ছে। আর মেড মানে যে বাড়ির কাজের লোক। তো যে ওই মিস্ট্রেসকে যে দখল করতে পারলো না সে বাড়ির কাজের লোককে নিয়ে পড়ে গেল। Against the poets their own arms they turned, sure to hate most the men from whom they learned. তাহলে তারা তখন কি করলেন? এগেন্স্ট দ্য পোয়েটস দেয়ার ওন আর্মস দে টার্ন। তারা নিজেদের আর্মসগুলোকে তারা ঘোরালেন কোথায় বা কোন দিকে? এই পোয়েটদের উদ্দেশ্য করে। এবং কি হলো যে শিওর টু হেট মোস্ট দ্য মেন ফ্রম হোম দে লার্ন। তো তারা হঠাৎ করে এরকম জিনিস শিখে গেলেন যে যে মানুষগুলোর থেকে তারা কিছু শিখেছেন তাদেরকে কি করে ঘৃণা করতে হয় সেটা যেন তারা শিখে গেলেন। অর্থাৎ এই যে নতুন ক্রিটিকরা তৈরি হলো, এরা খুব ভালো কিছু করতে পারলো না, বরং উল্টে তারা এই পোয়েটদের আগে যেটা করছিল যে এনশিয়েন্ট টাইমে এই ক্রিটিকরা পোয়েটদের যে ক্রিয়েটিভিটির যে ক্ষমতাটাকে সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল, তাদের সৃষ্টিটাকে বহু লোকের কাছে পরিচিত করছিল। কিন্তু এখন যেটা করছে তারা হচ্ছে একটা কাদা ছোড়াছুড়ির জায়গা, তারা তাদেরকে নোংরা একটা রাজনীতির মতো একটা জায়গায় তারা যেন নেমে এসে তারা পোয়েটদেরকে বিশেষ কোনো গুরুত্ব দিচ্ছে না এবং তাদের সম্পর্কে ভুলভাল তথ্য চারিদিকে ছড়াচ্ছে। So modern apothecaries taught the art by doctors' bills to play the doctor's part. এই মডার্ন এটা অ্যাকচুয়ালি অ্যাপোথিক্যারি। তো তারা কি করলো? দে টট দ্য আর্ট। তারা এই বিষয়টাকে শেখালো বাই ডক্টরস বিলস টু প্লে দ্য ডক্টরস পার্ট। অর্থাৎ ডক্টরের রিসিপ্টটা নিয়ে তারা যেন নিজেরা নিজেদেরকে ডক্টর বলে দেখানোর চেষ্টা করলো। ডক্টরস বিলস অর্থাৎ ডক্টর যে প্রেসক্রিপশন লিখে দেন সেরকম সেই প্রেসক্রিপশন নিয়ে তারা যেন নিজেদেরকে ডক্টর প্রুফ করার চেষ্টা করলো। Bold in the practice of mistaken rules, prescribe, apply and call their masters fools. তো তারা বোল্ড ইন দ্য প্র্যাকটিস অফ মিস্টেকেন রুলস। তারা ভুলভাল নিয়ম মানাতে তারা হচ্ছে বোল্ড। তারা খুব দৃঢ়, খুব ভালোভাবে তারা এই কাজটা করতে পারে, ভুলভাল নিয়ম বানাতে পারে বা এইসব নিয়ে। এবং আর কি হয়? বোল্ড ইন দ্য প্র্যাকটিস অফ মিস্টেকেন রুলস, প্রেসক্রাইব, অ্যাপ্লাই অ্যান্ড কল দেয়ার মাস্টার্স ফুলস। তারা সেগুলোকে প্রেসক্রাইব করে ভুলভাল তথ্যকে, তারা সেই ভুলভাল পদ্ধতিকে অ্যাপ্লাই করে এবং কল দেয়ার মাস্টার্স ফুলস। তারা তাদের মাস্টার অর্থাৎ পোয়েটদেরকে তারা ফুলস প্রতিপন্ন করার চেষ্টা করে। ওকে, সাম অন দ্য লিভস অফ এনশিয়েন্ট অথর্স প্রে। আর কিছু লোক আছে যারা এই এনশিয়েন্ট যে অথররা রয়েছেন বা পোয়েটরা রয়েছেন তাদের লেখার ওপরে তারা স্বীকার করতে বসে। নট টাইম নট মথস এভার স্পয়েলড সো মাচ অ্যাজ দে। না সময় না মথ, তারা মানে সময় বা মথ এই জিনিসগুলো কি হয়, এরা নষ্ট করে দেয় যে কোনো জিনিসকে। ঠিক যেমন সময়, একটা কোনো কিছু জিনিস আমাদের কাছে রয়েছে সেটা যত সময় যাবে ধীরে ধীরে নষ্ট হবে। আর মথ হচ্ছে যদি কোনো জামা কাপড়ের মধ্যে গিয়ে বাসা বাঁধে তাহলে সেই পোশাককে সে শেষ করে দেয়। তাহলে তারা যতটা ক্ষতি করে এরা তার থেকেও বেশি ক্ষতি করে এই রকম ক্রিটিকরা। সাম ড্রাইলি প্লেন উইদাউট ইনভেনশনস এইড। কেউ কেউ কী করেন? দে ড্রাইলি প্লেন। তারা খুব একটা যেন খুব একদম খুব সিম্পলভাবে কিছু কথা বলে যান, খুব ডালভাবে বা মানে যেটাকে বলে ম্যাটার অফ ফ্যাক্ট ধরনের কথা বলা। ড্রাইলি এই শব্দটার এক্স্যাক্ট যদি মিনিং আমরা বলি, একদম ম্যাটার অফ ফ্যাক্ট এরমভাবে তারা বলতে বসেন। উইদাউট ইনভেনশনস এইড, তারা কিছু সৃষ্টির মানে তাদের মধ্যে কিছু সৃষ্টির ক্ষমতা না এনেই তারা ভুলভাল কিছু বলতে বসেন। They write dull receipts how poems may be made. তারা ডাল রিসিপ্ট লেখেন যে পোয়েট মানে কীভাবে পোয়েমস লেখা যেতে পারে এটা নিয়ে তারা খুব বোকা বোকা কিছু জিনিসপত্র বা কিছু রুলস তারা তৈরি করেন। দিস লিভ দ্য সেন্স দে আর লার্নিং টু ডিসপ্লে। তো এইগুলো কী করে? দিস লিভ দ্য সেন্স। তো এগুলোর মধ্যে কোনো সেন্স নেই, সেন্স থেকে বেরিয়ে যায় এগুলো। অ্যান্ড দে আর লার্নিং টু ডিসপ্লে। আর তারা শুধুমাত্র দেখানোর চেষ্টা করে তাদের জ্ঞানটাকে, শুধুমাত্র তারা দেখানোর চেষ্টা করে।
and those explain the meaning quite away. আর তাদের মধ্যে কেউ কেউ and those explain the meaning quite away, তার মধ্যে কেউ কেউ এক্সপ্লেন করে এর অর্থটাকে সম্পূর্ণ অন্যভাবে, কোয়াইট অ্যাওয়ে, একদম ডিফারেন্টলি তারা এই ক্রিয়েটিভিটিটাকে দেখানোর চেষ্টা করে। ইউ দেন হুজ জাজমেন্ট দ্য রাইট কোর্স উড স্টিয়ার নো ওয়েল ইচ এনশিয়েন্টস প্রপার ক্যারেক্টার। তুমি যে চাইছো হুজ জাজমেন্ট দ্য রাইট কোর্স উড স্টিয়ার, যার জাজমেন্ট করার ক্ষমতা বা যার বোঝার ক্ষমতা সেটা সঠিক পথে স্টিয়ার্ড হবে মানে সঠিক পথে পরিচালিত হবে। নো ওয়েল, তুমি সঠিকভাবে আগে জানো ইচ এনশিয়েন্টস প্রপার ক্যারেক্টার, এনশিয়েন্ট যে সমস্ত রাইটাররা রয়েছেন তাদের প্রকৃত চরিত্র আগে তুমি বোঝার চেষ্টা করো। হিজ ফেবল সাবজেক্ট স্কোপ ইন এভরি পেজ, ফেবল মানে তার যে প্লট, তার যে সাবজেক্ট, তার যে বিষয়, সেটাকে তুমি সবার আগে বোঝার চেষ্টা করো। রিলিজিয়ন, কান্ট্রি, জিনিয়াস অফ হিজ এজ, তার ধর্ম, তার সেই সময়কার দেশ, এমনকি সেই সময় আর কারা রয়েছেন জিনিয়াস ব্যক্তিত্ব সেই সময়কার, সেগুলোকে আগে জানো। উইদাউট অল দিজ অ্যাট ওয়ান্স বিফোর ইউর আইজ, তো যদি এই সমস্ত জ্ঞানগুলো তোমার না থাকে, ঠিক মানে হট করে তোমার চোখের সামনে যেটা হবে, ক্যাভিল ইউ মে বাট নেভার ক্রিটিসাইজ, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই জ্ঞানবোধগুলো তোমার না থাকলে তুমি ক্যাভিল করতে পারো, অর্থাৎ তুমি জাস্ট একটা অবজেকশন তৈরি করতে পারো, একটা অবজেকশন খাড়া করতে পারো কোনো লেখার সম্পর্কে, কিন্তু তুমি ক্রিটিসাইজ করতে পারো না কাউকে এই জ্ঞান বা এই জিনিসগুলো জানা না থাকলে। বি হোমার্স ওয়ার্কস ইউর স্টাডি অ্যান্ড ডিলাইট, হোমারের লেখালেখিগুলো তোমার এখন পড়ার বা তোমার আনন্দ পাওয়ার বিষয় হোক। রিড দেম বাই ডে অ্যান্ড মেডিটেট বাই নাইট, সেগুলোকে সারাদিন পড়ো এবং রাত্রে তুমি সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তায় বসো। দেন্স ফর্ম ইউর জাজমেন্ট দেন্স ইউর ম্যাক্সিমস ব্রিং, তো সেখান থেকে তোমার জাজমেন্ট, তোমার বিচার বোধ ক্ষমতা তৈরি হোক। দেন্স ইউর ম্যাক্সিমস ব্রিং, তুমি যে ধরনের ভাবনার দিকে এগোচ্ছ সেই ভাবনা বা সেই বোধগুলো সেইখানে তৈরি হোক। ম্যাক্সিম মানে একটা বিশেষ ধরনের বা একটা বিশেষ ক্লাস, এরম ধরনের আর কি, সেই বোধটা তৈরি হোক। তুমি কোন দলের বা কোন জিনিসের মধ্যে তুমি পড়ো, কোন ভাগের মধ্যে তুমি পড়ো। অ্যান্ড ট্রেস দ্য মিউজেস আপওয়ার্ড টু দেয়ার স্প্রিং, আর চেষ্টা করো সেই মিউজের কাছ পর্যন্ত পৌঁছানোর, সেই স্প্রিং বরাবর, যেখান থেকে ওই স্প্রিং আর কি নলেজের যে স্প্রিং বেরিয়ে এসেছে সেই বরাবর তুমি মিউজকে ফলো করার চেষ্টা করো। Still with itself compared his text peruse, and let your comment be the Mantuan muse, তাহলে still with itself compared his text peruse, তাহলে সেটার সাথে তুলনা করে তুমি হিজ টেক্সট পেরিউজ, এটা হোক তোমার আসল পড়ার জায়গা। পেরিউজ মানে এই মানে ইউ শুড রিড, এরকম মানে ইউ শুড রিড প্রপারলি বা থরলি বা কেয়ারফুলি, আমরা যাই বলি না কেন সেরকম। অ্যান্ড লেট ইউর কমেন্ট বি দ্য ম্যান টু আনমিউজ, তো তোমার কমেন্ট তারপরে হোক বি দ্য ম্যান টু আনমিউজ, তো তোমার কমেন্ট লেখার জায়গা হোক কার ওপরে, দ্য ম্যান টু আনমিউজ। ম্যান টু আনমিউজ বলতে আমরা অ্যাকচুয়ালি ভার্জিলকে বোঝানো হয় ম্যান্টুয়ান মিউজ বলতে, তার কারণ তার জন্ম হয়েছিল ম্যান্টুয়া নামে একটি জায়গায়। ওকে, সো তুমি আগে এই সমস্ত জিনিসপত্রগুলোকে পড়ো, তারপরে তুমি কমেন্ট করো গিয়ে ভার্জিলের ওপরে। ওকে, সো আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা নেক্সট জায়গা থেকে স্টার্ট করবো আবার। সো আবার একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি পছন্দের হয়ে থাকে বা ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, প্লাস লাইক বাটন প্রেস করতে ভুলো না, প্লাস রোজকার এই যে লাইভের আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রিপশনের পর সেটা করে রাখলে রোজ নোটিফিকেশন পাওয়া যাবে। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং ইন দি লাইভ লেকচার। সো গুড নাইট, সি ইউ টুমরো।